সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা একটা মেঘলা বর্ষা একটা বিষণ্ণ দিনে আছি। এই বিষণ্ণ দিনের বিষণ্ণ সংবাদ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা মানে উত্তেজনা বিরাজ করছে। আমরা সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম, কিন্তু সেটা শিক্ষকদের সঙ্গে ভাবে না। আমরা মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে যে অবস্থায় দেখলাম গতকাল এবং আজকেও উনি কর্মবিরতিতে যে বক্তব্য রাখলেন, আপনিও নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন, আপনি যদি বলেন। এই ছবিটা আমাকে খুব কষ্ট দিয়েছে যে এত হতভম্ব হয়ে গেছে জাফর, যে বসে আছে বৃষ্টির ভিতর, বৃষ্টিতে মাথায় পড়ছে, ভিজে যাচ্ছে, সেই বোধটুকু যেন হারিয়ে ফেলেছে এবং বলছে তার তীব্র একটা যন্ত্রণা হচ্ছে। আমি নিজে সেটা অনুভব করেছি। সত্যি বলতে কি, আমি ছবিটা দেখে আমার খুব খারাপ লেগেছে। এই ধরনের দুঃসংবাদ আমরা প্রতিদিন দেখছি, এই দুঃখজনক ঘটনা পুনরাবৃত্তি দেখছি। রাজনীতির একটা তো রূপ আমরা বহু আগে থেকে দেখে এসেছি, ছাত্র রাজনীতির একটা আদর্শিক রূপ। আমাদের কাছে আরও খারাপ লাগে, কারণ আমরা সেই ধরি স্বর্ণযুগ, 60-এর দশক তো তাই ছিল। তখন ছাত্র নেতারা ছিলেন সত্যিকার অর্থে ছাত্র, এবং তারা থাকতেন হোস্টেলগুলিতে, হলগুলিতে, ক্যান্টিনে গিয়ে খেতেন সবার সঙ্গে, রিক্সায় হয়তো দুজনে মিলে 2 আনা 2 আনা 4 আনা দিয়ে এসে পুষছেন মধুর ক্যান্টিনে। ওখানে একটা কাপ 3 জনে ভাগাভাগি করে খাচ্ছেন। সেই সময়টা আমরা দেখেছি। তারপর গিয়ে যখন বক্তৃতা দিচ্ছেন, তাদের গলা থেকে আদর্শবাদ ঝরে পড়ছে, জনমানুষের পক্ষে কথা বলছেন, আমরা যা শুনতে চাচ্ছি সেই কথাগুলি সুন্দর করে তারা প্রকাশ করছেন। পেশি শক্তির কোনো প্রদর্শন আমরা সেই সময় দেখিনি। আদর্শিক শক্তি, একটা আদর্শিক শক্তি ছিল, একটা বিশ্বাসের জায়গা ছিল। এবং যখন একটা বিশ্বাস গণমানুষের চিন্তাভাবনাকে প্রতিফলিত করে, যখন সেটি দুঃখী মানুষের পক্ষে যায়, মেহনতি মানুষের পক্ষে যায়, তখন সে আদর্শের জায়গাটা অনেক পরিচ্ছন্ন থাকে। পরবর্তীতে আস্তে আস্তে যখন এই ছাত্র রাজনীতির বিরুদ্ধে কালিমা লাগতে থাকলো, সেটাও দেখেছি। বিশ্ববিদ্যালয় ছাড়ার আগেই, বা যে বছর আমরা ছাড়লাম, সে বছর 7 জন ছাত্রনেতাকে খুন করা হলো মহসিন হলে, 7 মার্ডার নামে যে কুখ্যাত একটা ঘটনা। সেই থেকে তো আমাদের সূত্রপাত। গতকাল যেটা দেখলাম, সেখানে আমার খারাপ লাগলো যে শিক্ষকদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়। এই বিষয়টা যদি আমাদের যারা রাজনীতি করে তারা না জানে, তাহলে কোন মূল্যবোধকে তারা ধারণ করছে। একটা বিশ্ববিদ্যালয় তো শিক্ষা দিচ্ছে। আমরা বলি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন জ্ঞান তৈরির জায়গা, উৎপাদনের জায়গা এবং জ্ঞান বিতরণের একটা জায়গা, এবং সেখানে জ্ঞানের চর্চাটাই হচ্ছে সবচেয়ে বড় চর্চা। এখন যে জ্ঞান মানুষকে পরিশুদ্ধ করে, মানুষকে পরিপূর্ণ করে, সেই জ্ঞান তোই আমাদের দরকার। এখন যারা এই কাজগুলি করে, রাজনীতির নামে এই ধরনের সংঘাত তৈরি করে এবং রাজনীতির নামে এই ধরনের অসাধু আচরণ, যাকে বলছে অভব্য আচরণ করে, তারা তো জ্ঞানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। না। তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে করছেটা কি? আজকে জাফর ইকবাল স্যার কর্মবিরতির কর্মসূচির সময় বলছিলেন, আমাদের সময় টেলিভিশনকে দেখলাম যে উনি বলছিলেন সেই সময় যে ব্যথাটা বেশি লাগছে এই জন্য যে আমারই ছাত্র, আমাদের ছাত্র, ছাত্ররা যখন শিক্ষকদের মারে সেই ব্যথা তো শেষ হয়ে যাওয়ার না। এবং আমি তো নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াই। জি, আমি যখন দেখি যে আমাদের পুরনো যারা ছিল, ছাত্র রাজনীতি করতো, তাদের সঙ্গে বর্তমানের যে ছাত্র রাজনীতি যারা করছেন, তাদের প্রভেদটা দেখে আমার খুব অবাক লাগে যে এক প্রজন্মে কিভাবে বা 2 প্রজন্মে কিভাবে এতখানি মূল্যবোধ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এবং যখন দেখা যায় আমার কোনো ছাত্র এই ধরনের আমাদের সঙ্গে করছে, সেটা তো দূরবর্তী। এমনকি যখন রিক্সা চালককে যখন সে তুমি বলছে বা তুই বলছে, আমার খুব ধমক দিচ্ছে। আমার অসম্ভব কষ্ট লাগে যে আমরা কি শিখাচ্ছি। আর যখন একজন শিক্ষক, একজন মান্যবর শিক্ষককে যখন সে অপমান করছে, তখন তো সেখানে তীব্র যন্ত্রণা হওয়ার কথাই। এবং এই যন্ত্রণা সেরে ওঠার না, এটা সেরে ওঠার না। এবং তার সঙ্গে আরও জড়িত আছে আমাদের শিক্ষকদেরও ভিতরে রাজনীতি আছে, এটা আমাদের ভুললে চলবে না। আমাদের উপাচার্যরা আসলে কি কারণে উপাচার্য হন, সেটি আমি এখনো বোধগম্য হয় না। একজন উপাচার্য, তিনি হচ্ছেন একটা বড় সংসারের প্রধান, যার জ্ঞান সংসার বলি তাকে। তিনি হবেন জ্ঞানের ধারক এবং বাহক, এবং তিনি হবেন সবারই আদর্শ, শিক্ষক এবং ছাত্র সবারই আদর্শ। তিনি দেবেন একাডেমিক লিডারশিপ। কিন্তু আমাদের দেশের এই উপাচার্য যারা হন, তাদের অনেককেই তাদের চেষ্টা সত্ত্বেও, তাদের ইচ্ছা সত্ত্বেও তাদেরকে একটা ভূমিকায় নিতে হয়, যেখানে জ্ঞানের যে অভিভাবক সেটি আমরা বলতে পারি না, তিনি রাজনীতির একটা অভিভাবক হয়ে যান।
এবং যখন একজন উপাচার্যের পক্ষে বিপক্ষে কোনো ছাত্র সংগঠন দাঁড়িয়ে যায়, তখন সেটি হয়ে অসম্ভব বড় একটা দুর্যোগ। আমি মনে করি আমাদের সমাজ জীবনে এই দুর্যোগটা আমাদের কাটিয়ে ওঠা উচিত। আমি তো মনে করি যে উপাচার্য যারা হবেন তারা জ্ঞানের সাধনা করবেন, তারা একটা আদর্শ সৃষ্টি করবেন, তারা সবাইকে অনুপ্রাণিত করবেন, নতুন জ্ঞান সৃষ্টি বিতরণে পথ দেখাবেন। কিন্তু আমাদের উপাচার্যদের কাজ কিন্তু এত দূরে সরে গেছে এখন। ফিতা কাটা থেকে শুরু করে নানান ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক স্যার বলছিলেন যে সম্পর্কে লিপ্ত ছাত্র হওয়া। যে সংগঠনটির কথা বলছে, ছাত্রলীগের কথা বলছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হচ্ছে। আমি জানি না রাগটা যারা ব্যবহার করছে তাদের প্রতি স্যারের বেশি। সে তো নিশ্চয়ই। এখন যদি এমন হয় যে তারা নিজেরাই এটা করে থাকে তাহলে তো এক ধরনের অপরাধ। আর যারা তাদের কেউ যদি ব্যবহার করে তাদেরকে এটা সংগঠন করায় তাহলে হ্যাঁ, তা সেটাই তো উচিত নয়। সেটা তাহলে ওদেরও উচিত নয় এই ধরনের কোনো ফাঁদে পা দেয়া। আর যারা এই কাজটি করছেন, যারা এই ব্যবহার করছেন ছাত্রদের নিজস্ব কারণে, তারা তো শিক্ষক সম্প্রদায়কেই তারা আসলে কালিমা লিপ্ত করছেন। শিক্ষকদের রাজনীতি তো স্যার সক্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে, ছাত্র রাজনীতি সক্রিয় না। সেই জন্য কি শিক্ষকরা ছাত্রদেরকে এখন তাদের রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে কিনা? শিক্ষকদের রাজনীতির একটা বিবর্তন ঘটেছে আমি দেখতে পাচ্ছি, পালাবদল যাকে বলছি আমরা। 60-এর দশক থেকে শিক্ষকরা রাজনীতি করছেন সত্যিকার অর্থে। তখন ছিল একটা আদর্শের রাজনীতি, দেশের সংগ্রাম, দেশের জন্য সংগ্রাম, স্বাধীনতা, এগুলি ছিল আমাদের প্রধান চিন্তা। তারপর 80-র দশক জুড়ে আমাদের সংগ্রামটা ছিল স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, শিক্ষকদের শুধু নয়, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। যখন রাজনৈতিক সরকার চলে আসলো ক্ষমতায়, একটা দলভিত্তিক সরকার, তখন শিক্ষকদের রাজনীতি খুব দুর্ভাগ্যজনকভাবে দলভিত্তিক হয়ে গেল। আচ্ছা, এই দলভিত্তিক যখন রাজনীতি হয়ে গেল তখনই আসলে একটা আদর্শের জায়গা থেকে আমরা সরে এই রাজনীতির রঙও লেগে গেল। হ্যাঁ, রং লেগে গেল, ওই যে নানা রকমের রং আমাদের। এখন দেখা যাচ্ছে শিক্ষকদের রাজনীতির ভিতর শ্রেণীকরণ হয়ে গেছে। ওই দলের ভিতরে উপদল থাকে, উপদলের ভিত্তিতেও রাজনীতি হয়। সেই সুযোগটুকু গ্রহণ করছেন যারা সত্যিকার অর্থে রাজনীতিকে নিজস্ব কোনো উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন, হয়তো পদ অথবা কোনো ক্ষমতার একটা অংশীদার হওয়া, এই সমস্ত কারণের জন্য। তাদের সংখ্যা কিন্তু খুব কম। একটা জিনিস হয়তো বাইরের মানুষ ভুল বোঝে যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকই বোধহয় ওই রাজনীতির ঝান্ডা হাতে নিয়ে, না, তা কিন্তু নয়। বিশাল সংখ্যক শিক্ষক রাজনীতি থেকে দূরে থাকেন। হ্যাঁ, নির্বাচন আসে, আমাদের নির্বাচন তো আমাদের ভোট দেওয়ার একটা অধিকার আছে। আমি মনে করি যে আমাদের নির্বাচনগুলি সত্যিকার অর্থে এত সংঘাতের পরও নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়। এটি কিন্তু আমাদের একটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছি। এবং বিশাল সংখ্যক শিক্ষক রাজনীতির ধারে কাছে নেই। আমি ওই প্রশ্নটা করতে চাই স্যার, যদি আপনি উত্তর দেন। সেটা হচ্ছে যে উপাচার্য নিয়োগ পদ্ধতি বা উপাচার্য হবার জন্য, আমি নিয়োগ পদ্ধতি না বলে যদি উপাচার্য হতে চাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন, সেই প্রক্রিয়াটা কি আপনি সমর্থন করেন, বা সেখানে কোনো বর্তমান যে প্রক্রিয়া আছে এটি সমর্থন করছি না এই কারণে যে এখন উপাচার্যকে সরকারের যে দল আছে, যে দলটি সরকার গঠন করে, তারাই নির্ধারণ করে দিচ্ছে। এমন নয় যে এই সরকারের আমলে একজন বিএনপির সমর্থক কোনো একজন বুদ্ধিজীবী উপাচার্য হতে পারবেন, সেই সম্ভাবনাটা নেই। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ সমর্থক যদি কোনো বুদ্ধিজীবী থাকতেন তাকেও তারা নিচ্ছে না। এটি হচ্ছে প্রধান বিপর্যয়। দ্বিতীয় বিপর্যয়টা হচ্ছে একজন উপাচার্যের তার নিজস্ব মতামত থাকবেই। যে কোনো নাগরিকের মতো তার ভোট দেওয়ার অধিকার আছে, তিনি একজন দলকে সমর্থন করতেই পারেন। কিন্তু উপাচার্যের দায়িত্বটা কিন্তু দলভিত্তিক বা রাজনীতি ভিত্তিক নয়। ফলে উপাচার্যের গায়ে যে এই যে আমাদের একটা তকমা এঁটে দিচ্ছি যে তিনি আওয়ামী সমর্থক বুদ্ধিজীবী বা বিএনপি সমর্থক বুদ্ধিজীবী, এটি অত্যন্ত অন্যায় একটা কাজ। রাষ্ট্র আগেই বলে দিচ্ছে যে তার মানে আমার সমর্থক। তো এটি কিন্তু একজন বুদ্ধিজীবী, আমরা বুদ্ধিজীবী কথাটা ব্যবহার করতে চাচ্ছি না, শিক্ষক বলি, শিক্ষকের প্রধান যে কাজ সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একজন শিক্ষকের প্রধান কাজ হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান করা, ছাত্রছাত্রীদের জ্ঞানের আকাশটা অনেক বিস্তৃত করা, এবং তিনি যতভাবে পারেন জ্ঞান অর্জনে উৎসাহ দিবেন, এই তো তার কাজ। তিনি যখন প্রতিষ্ঠানের প্রধান হবেন, তিনি প্রতিষ্ঠানকে সচল করবেন জ্ঞানের সন্ধানে। তিনি লাইব্রেরিতে বই আছে কিনা যথেষ্ট সেটি দেখবেন, ল্যাবরেটরি আছে কিনা দেখবেন, ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার সুবিধা আছে কিনা দেখবেন, শ্রেণীকক্ষে পাঠদানে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখবেন। বিদেশে যেরকম একজন উপাচার্য হচ্ছে,
হচ্ছেন সেই ব্যক্তি যিনি সমাজের সঙ্গে সম্পর্ক রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ নিয়ে আসবেন। তো একটা সময় ছিল এখানে বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হতেন তাদেরকে রাষ্ট্র থেকে নিয়ে সমাজ প্রত্যেকেই সম্মান করত। আমি নিজেই দেখেছি যে একজন উপাচার্যের ঘরে একজন বাইরের ঘরে বসে আছেন একজন মন্ত্রী। এখন সেই দৃশ্য দেখা যাবে না। এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের উপাচার্যদের আমরা দলীয় একজন নেতার মতো ব্যবহার করব, তাহলে কিন্তু কিছু করার নেই আমাদের, কারণ সেই ধরনের উপাচার্য হওয়ার মতো মানুষও আছেন। আর যদি সরকার সিদ্ধান্ত নেয় যে উপাচার্যদের আমরা সম্মান করব, তাদেরকে আমরা কোনো ক্রমে কোনো দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত করব না, সম্পূর্ণ ক্ষমতা থাকবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলি সিদ্ধান্ত নেয়ার তার সিদ্ধান্ত নেয়ার, এবং তিনি তার বিবেক বুদ্ধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন। সরকার তার সহযোগী হিসেবে কাজ করবে। তিনি কোন রাজনৈতিক বিশ্বাসী সেটি বড় কথা নয়, তিনি কত বড় একজন শিক্ষক এবং কত বড় একজন গুণী সেটি তার প্রধান পরিচয়। বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া মানে স্বায়ত্ত শাসনের যে কথাটা, সেখান থেকে তো তার এরকমই হওয়া উচিত। সেটা হওয়া আদর্শিক প্রশ্ন। আমি বলছি আমাদের শিক্ষক রাজনীতির একটা আদর্শিক রূপ ছিল, আমি বলেছি। এখন সেখান থেকে আমরা অনেক দূর চলে গেছি। তার কাজের জায়গাটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যখন আগেই নিয়োগ পেতেন, সরকার অনেকটা বলা যায় সরকার যেন মানে বর্তে যেত যদি মুজাফফর আহমদ চৌধুরীর মতো মানুষ বা জিল্লুর রহমান সিদ্দিকীর মতো একজন মানুষ যখন উপাচার্য হতেন, বা আমাদের খান সারোয়ার মুর্শিদ যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন, তারা কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করেছেন এবং তারা তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষার বিষয়টা মাথায় রেখে সমস্ত কর্ম পরিকল্পনা করতেন। এরকম একটা পরিবেশে কি হয়, যারা শিক্ষার্থী তারাও অনুপ্রাণিত হয়, আর যারা ছাত্র রাজনীতি করে তারাও জানে যে আমাদের গন্তব্য আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বা বিশ্ববিদ্যালয়ের গন্তব্য এক নয়। আমাদের কক্ষপথ আলাদা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষপথ আলাদা। এখন যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষপথ আর রাজনৈতিক নেতৃবৃন্দের কক্ষপথ এক হয়ে যায়, তাহলে তো ওরা বড় বড় নক্ষত্র, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো অত বড় নক্ষত্র না। যার জন্য যখন কাগজে ওঠে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি রাষ্ট্রীয় কোনো আচারে যখন অনুষ্ঠানে কেউ যান, তখন উপাচার্য কোথায় বসবেন সেটি নিয়ে আমাদের মধ্যে শঙ্কা সৃষ্টি হয়। আমি বিষয়টা আমার কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়। একজন উপাচার্য রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যাবেন কি জন্য? যে অনুষ্ঠানে তিনি যাবেন সেখানে রাষ্ট্র তাকে সর্বোচ্চ সম্মান দেবে, কারণ তিনি একজন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, যেখানে জ্ঞান উৎপাদন হচ্ছে, ভবিষ্যতের প্রজন্ম তৈরি হচ্ছে। এখন আমি যদি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে একেবারে 10 নম্বর আসনে বসে থাকি, তাহলে সেটি আমার এই নিয়ে অভিযোগ করার আমার কিছু নেই। আমার কথা হচ্ছে আমি সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে কেন যাব? আপনি যেহেতু বর্তে যাচ্ছেন, আমি যেহেতু বর্তে যাচ্ছি না রাষ্ট্র, এইভাবে যদি বলেন সেটা মানতেই হবে অবশ্যই। এই কথাটা হয়তো আমি আরেকবারও বলেছি, আপনার সঙ্গে আরেকজন স্যারের সঙ্গে বলেছি, কিন্তু আমার খুব সাম্প্রতিক অভিজ্ঞতা হচ্ছে, আমি একটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেই উপাচার্য স্যারের সঙ্গে দেখা। উনি বলছিলেন যে রাজনীতি নেই, আছে কিছু ছেলে পেলে আছে, তারা তার স্যারের কথাটা হচ্ছে যে তারা কোন একটা সংগঠন করছে, তারা একটা আমার বিশ্ববিদ্যালয় দখল করে আছে, কিন্তু রাজনীতি নাই। রাজনীতিটা যে কেন বন্ধ রাখা হয়েছে আমি বুঝতে পারছি না। রাজনীতি যদি আমি সত্যিকার অর্থে দেখি, সেখানে তো আদর্শ থাকবেই। আদর্শ ছাড়া কোনো রাজনীতি হয় না। বাম আদর্শ হতে পারে, মধ্যম আদর্শ হতে পারে, যে কোনো আদর্শ, একটা আদর্শ থাকবে। সে আদর্শের পিছনে থাকবে দেশ, জাতি, মানুষ। আর ছাত্র রাজনীতি মানে হচ্ছে শিক্ষাটা হবে প্রধান বিবেচনা, এবং শিক্ষা কতভাবে উন্নত করা যায়, শিক্ষাকে কতভাবে সর্বজনীন করা যায়, গ্রহণযোগ্য করা যায় এবং মানুষের আয়ত্তে নিয়ে আসা যায়, এই বিষয়গুলি নিয়ে ক্রমাগত কথাবার্তা থাকবে। অর্থাৎ একজন ছাত্র রাজনীতি যারা করবে, যে কোনো সংগঠন, তার একটা বিশাল শাখা থাকবে যারা প্রতিনিয়ত গবেষণা করবে শিক্ষা বিষয়। এই তো গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি মানে হচ্ছে একটা শিক্ষানবিশী ব্যাপার। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর রাজনীতি করছি সকল শর্ত মেনে এবং পরিশীলিত শুদ্ধ মানুষ হিসেবে বেরিয়ে এসে জাতীয় রাজনীতি আমি পা রাখছি। তার একটা শিক্ষানবিশী কাল, এবং এখানে তার জবাবদিহিতার বিষয়টা চলে আসে। তার আদর্শের সঙ্গে তার জবাবদিহি, তার স্বচ্ছতা, তার আচরণ, তার আচার আচরণ, সমস্ত কিছু সেখানে জড়িত। তার পরবর্তীতে আসছে শিক্ষানবিশী যারা করছে তারা ছাত্র, তাদের বয়স কত, একটা বয়স পর্যন্ত আমরা ছাত্র হিসেবে দেখি, শিক্ষার্থী, তার বাইরে আমরা সাধারণত ধরি না। এই সব কিছুরই তো বিপরীতে চলছে এখন ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিতে আদর্শ নেই। কোনো ছাত্র সংগঠনে দেখা যায় যে কোনো শিক্ষা বিষয়ে কোনো গবেষণার কার্যক্রম নেই, তারা কোনো প্রকাশনা করছে না শিক্ষা বিষয় নিয়ে। এত যে আমাদের শিক্ষার সংকট চলছে, কোনো ছাত্র সংগঠন শিক্ষা নিয়ে কোনো কথা বলে না। কিছু বাম সংগঠন, আমি কিন্তু এই কথাটা বারে বারে বলি, কিছু বাম সংগঠন আমার বিশ্ববিদ্যালয়ে নিজেই দেখা,
যারা এখনো শিক্ষা নিয়ে তারা একটা প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করছে, ওই ছাত্র রাজনীতিকে আমি শ্রদ্ধা জানাই, যেটি আমার 60-এর দশকে আমি দেখেছি। যারা দ্বন্দ্ব সংঘাতে যাচ্ছে না, যারা কোনো রকমের পেশি এবং অর্থ এগুলির পিছনে তারা সময় নিচ্ছে না, তারা চিন্তা করছে, ভাবনা করছে এবং তারা প্রকাশনা করছে এবং জনমত সৃষ্টি করার চেষ্টা করছে শিক্ষাকে সর্বজনীন এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য। তো এর ফলে হচ্ছে কি, বাদ বাকি আর একটা শর্ত মিলছে না, অর্থাৎ শিক্ষানবিশী হচ্ছে না। ফলে যদি উপাচার্য বলে থাকেন কোনো রাজনীতি হচ্ছে না, তার সঙ্গে আমি কিছুটা সহমত পোষণ করছি যে আসলেই তো রাজনীতির যে আদর্শ সেটা বাস্তবায়ন দেখছি না আমরা। তার ফলে চর দখল, হল দখলের মতো কিছু মনোবৃত্তি আমরা দেখি। সংগঠনের ভিতরে উপদল থাকে। গণতন্ত্র যদি একটা দলের ভিতর না থাকে তাহলে সেই দলটাকে আমি কোনো ক্রমে রাজনৈতিক দল বলতে পারি না। আমাদের বড় দলগুলির ভিতর গণতন্ত্র নেই, তার একটা প্রভাব পড়ছে ছাত্র সংগঠনগুলিতেও গণতন্ত্র নেই। নির্বাচন হয়, ইত্যাদি হয়, কিন্তু আসলেই কি সেটা হয়? আরেকটা জিনিস আমি বলি, যেমন ধরুন কিছুদিন আগে ছাত্রলীগের হাজারীবাগের একজন নেতাকে দেখলাম যেন ওদের বন্দুক যুদ্ধে মারা গেল। এবং আবুল মোমেন একজন খুব চিন্তাশীল মানুষ, তিনিও এই প্রবন্ধ লিখেছিলেন যে ছাত্রলীগের হাজারীবাগ সংগঠন থাকবে কেন। কথাটা বহুদিন আগে আমি বলেছিলাম। একটা ছাত্র সংগঠনের শাখা থাকবে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে, স্কুলে না। আমাদের স্কুলে আমরা রাজনীতি প্রবেশ করার আমার মনে হয় না কোনো দরকার নেই। স্কুলে সরকার যেটি করছে অত্যন্ত ভালো একটা কাজ করেছে, স্টুডেন্ট ক্যাবিনেট করছে, এটা খুব ভালো একটা কাজ করছে, চমৎকার উদ্যোগ। ছাত্রছাত্রীরা নির্বাচন করছে নিজেদের প্রতিনিধি। এই বিষয়টা আমার মনে হয় যে বড় একটা রাজনীতির সচেতনতা সৃষ্টি করবে। এখন আমি পাড়ায় পাড়ায় ছাত্রলীগ বা ছাত্র দল অথবা অন্য কোনো সংগঠন খুলে বসলাম, তার কারণটা আমার বোধগম্য নেই। পাড়াতে তো শিক্ষার ব্যাপার নেই, শিক্ষার ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠানে, কলেজ এবং ক্যাবিনেট, যেটা স্কুল কলেজে এখন সরকার চেষ্টা করছে দেওয়ার জন্য। তাহলে একটা জবাবদিহির বিষয় আসতো। এবং নির্বাচন যখন হতো, হ্যাঁ একটা সহিংসতা আমরা ভয় করছি, হয়তো হতো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু একটা সময় যদি ডাকসুটা সচল থাকতো এখন পর্যন্ত, আমরা একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলতাম যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দ অপছন্দ জানিয়ে দিচ্ছে। তখনও তো সন্ত্রাস ঠিক আছে, হল দখল সেগুলো থাকছিল, কিন্তু তখনও তো ওই হল সংসদ বা কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হতো, একটা ম্যাগাজিন বের হতো সব জায়গায়, তারপর সাংস্কৃতিক উৎসব হতো, সাংস্কৃতিক উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা হতো। এখন হলগুলিতে মাঝে মাঝে ক্রীড়া প্রতিযোগিতা, মানে আন্তঃহল, এবং সক্রিয়তা হচ্ছে এরকম যে ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত যারা প্রতিনিধি, তারা যখন একটা সিদ্ধান্ত দিচ্ছে তার মানে ধরে নেওয়া যায় তার পিছনে সকলের সমর্থন আছে। সকলের সমর্থন যাতে সত্যিকার থাকে তার জন্য নিজের থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতো না। স্টুডেন্ট ক্যাবিনেটে বসে আলাপ আলোচনা করে, প্রতিনিধির সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতো। আমি যে কটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সক্রিয় দেখেছি, এইভাবেই কাজগুলি হতো। এবং প্রচুর কাজ, টিএসসি ভিত্তিক সমস্ত বছর অনুষ্ঠান লেগেই থাকতো, হল ভিত্তিক অনুষ্ঠান লেগেই থাকতো। ফলে সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন ছাত্রছাত্রীরা জড়িত হয়ে যায়, তারা ব্যস্ত থাকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে, তখন সেটি তাদের পরিশুদ্ধ করে। এবং ছাত্রদের মন তুষ্ট করার জন্য আর তারা কতটা এগিয়ে যেতে পারে, কে কাকে প্রতিযোগিতায় পিছনে তুষ্ট করার জন্য করার ক্ষেত্রে সন্ত্রাসী কার্যক্রম বা শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করলেও সে জানে যে সাধারণ ছাত্ররা সেটা যদি মেনে নেয় না তাহলে ভোটে প্রভাব পড়বে। পরবর্তীতে তার দলে নির্বাচনে ভরাডুবির সংখ্যা থাকে। জবাবদিহিতার কথা বলেছি আমি। জবাবদিহিটা হচ্ছে এই রাজনীতির গণতন্ত্রের প্রধান শর্ত, একটা বড় শর্ত, এবং স্বচ্ছতা। আমাদের দেশে রাজনীতির ভিতর যখন এই ধরনের যে বললাম রাজনীতির ভিতর পলিটিক্স ঢুকে পড়েছে, পলিটিক্সের কাজ হচ্ছে আমাদের, যে অর্থে আমরা দেশের মানুষ পলিটিক্স বলে, সব কিছুকে তরল করে, সব কিছুকে মূল্যবোধ থেকে সরিয়ে নিয়ে একটা মতলব হাসিলের একটা উপায়ের নাম হচ্ছে আমাদের দেশে পলিটিক্স। এখন যদি আমাদের রাজনীতিতে পলিটিক্স ঢুকে পড়ে, তার মানে আমাদের আদর্শের জায়গায় কিছু মতলব ঢুকে পড়েছে। মতলব জায়গাটা থেকে একটু আবার আমি ওই বিষয়ে যেতে চাই। এটাও কোন মতলব রাষ্ট্রের, আমি বড় রাজনৈতিক দলগুলোকে আমরা দেখলাম না 90-র পরবর্তী সময় আর ছাত্র সংসদ নির্বাচন করার জন্য আন্তরিকতা একবারই হয়েছিল 91-তে, তারপর দেখলাম না। তাদের এই আতঙ্কে ভয়ের কারণটা কি? সবাই এই জায়গায় কিন্তু অনেক বিষয়ে ভিন্ন মত থাকলে এই জায়গায় তারা সহমত। আমি একটু প্রথমে একটা কথা পরিষ্কার করে নিই, সেটা হচ্ছে যে আমরা যখন বলছি যে ছাত্র রাজনীতি নিয়ে বা জাতীয় রাজনীতি নিয়ে, দর্শক শ্রোতার মনে হতে পারে আমরা ঢালাওভাবে সবাইকে দোষী সাব্যস্ত করছি, তা কিন্তু নয়।
বড় রাজনৈতিক দলগুলির ভিতরে ভালো রাজনীতিবিদ আছেন, আচ্ছা, মন্দ রাজনীতিবিদ আছেন, ভালো সংখ্যাটা কম। ছাত্র সংগঠন যারা আবার করছে বড় তাদের ছাত্র মধ্যে হয়তো আছে। সংগঠনগুলির ভিতরেও আমি দেখেছি জি। ভালো রাজনীতিবিদ আছে, আবার মন্দ রাজনীতিবিদ ওই যে আপনার আছে। কথায় মতলববাজি হ্যাঁ, আছে। মতলববাজও আছে। আর বাম সংগঠন যেগুলি আছে তাদের ভিতর তো এক ধরনের আদর্শবাদ আমি দেখছি এখনো সক্রিয় আছে। ফলে আমি খুব যে নিরাশ হচ্ছি তা কিন্তু না, কিন্তু নিরাশ হইনি বলে যাতে নিরাশ হই না, সে কাজগুলি যাতে না হয়, নিরাশ হওয়ার মতো কাজ যেন না হয়, সেই বিষয়টা দেখা আমাদের একটা দায়িত্ব। সেই জন্য কথাগুলি আমরা বলছি। এই যে আপনি বলছেন যে ছাত্র সংসদ নির্বাচন কেন হয়নি, অনেকগুলি কারণ আছে। প্রথমত, আদর্শ থেকে বিচ্যুত হয়ে যখন রাজনৈতিক দলগুলো এই ক্ষমতার পিছনে ছুটতে শুরু করলো, তখন তাদের চিন্তা চেতনার পরিবর্তন এসে গেল। আগে ছিল জবাবদিহি, এখন আর জবাবদিহির প্রয়োজন নেই। ফলে ছাত্র সংসদ নির্বাচনে যদি তার দলটি হেরে যায়, তখন জাতীয়ভাবে তার প্রভাব পড়তে পারে। এই ভয় থেকে যে সরকারগুলি ক্ষমতায় থাকে তারা নির্বাচনের দিকে উৎসাহিত হয় না। আর সরকার যদি সরকার মানে কি বিশ্ববিদ্যালয়ে যারা চালান, যারা সরকারি দলের সমর্থন পুষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছেন, তারা যখন নির্বাচন না দেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সেই দাবি আদায় করা মুশকিল হয়ে যায়। আর ছাত্র সংগঠনগুলি রাজি হয় না, এই জন্য তাদের কোন্দলটা এত বড় রূপ নেবে, উপদল যেগুলো তৈরি হয়েছে, যে এই কোন্দলে তারা একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এই নিজস্ব কোন্দল তারা পরিহার করার জন্য নির্বাচন দিচ্ছে না। তারপর যেটা হচ্ছে যে নির্বাচন দেওয়ার মানে হচ্ছে কি সাধারণ ছাত্র যারা তারাই তো নির্বাচন করবেন। এখন দেখা যাচ্ছে একজন ছাত্র নেতার 7 বছরের একটা ছেলে বা মেয়ে আছে, তিনি যখন নির্বাচনে দাঁড়াবেন, ধরুন ডাকসু নির্বাচনে, তখন তো তাকে মানুষ ভোট দেবে না। এটাও একটা ব্যাপার হয়ে গেছে। কাজেই অনেকগুলি বিষয় আমাদের যদি আগের দিকে তাকাই, দেখা যাবে যে সত্যিকার অর্থে সক্রিয় ছাত্ররাই রাজনীতি করতেন, একটা আদর্শ বোধ ছিল, টাকা খরচ হতো না, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার বিষয় ছিল না। মাঝে মাঝে কি চমৎকার বক্তৃতা শুনতাম যারা ছাত্র তার হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পুরো ঐতিহ্যটা আমরা হারিয়ে ফেলেছি। ঐতিহ্য হারিয়ে ফেলার মানে হচ্ছে যে আমরা এখন আর সাহস পাই না যে সংসদ নির্বাচন দিতে। আমি নিজে মনে করি যে এখন যদি নির্বাচন হয়, যে হানাহানি হবে, যদি একটা প্রাণও চলে যায়, আমি মনে করি একটা প্রাণের বিকল্প এই নির্বাচন হতে পারে না। মানে এই থেকে আমরা দূরেই থাকবো না, অবশ্যই নয়। আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। যেটা এখন করতে হবে, যে এতক্ষণ যে আমরা সমালোচনাটা করলাম, যে প্রত্যেকটা বড় দলকে একটু আত্মসমালোচনা করতে হবে এবং একটা আদর্শের জায়গায় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অত্যন্ত ভালো করছে। এই সরকারের অনেকগুলি উদ্যোগ, এই যে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে আমি তার খুবই প্রশংসা করি, কিন্তু একটা বড় উদ্যোগ এই সরকারকে নিতে হবে, যে ছাত্র রাজনীতিকে আমরা আদর্শের পথে আবার ফিরিয়ে আনার জন্য কি কি করা যায়, তার জন্য জাতীয় সংলাপ হতে পারে এবং বড় দলগুলি সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং সেখানে কতগুলি শর্ত আমরা যদি মেনে নিই, যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কি আচরণ করবে শিক্ষার্থীরা, এবং সেখানে যারা উপাচার্য হবেন, প্রিন্সিপাল হবেন, তাদের দায় দায়িত্ব কী, এবং সেখানে কতখানি হস্তক্ষেপ সরকার করবে বা করবে না, এই বিষয়গুলি খুবই সুনির্দিষ্ট হওয়া উচিত। এই ছাত্র রাজনীতির বিষয়টা কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, যে জাতীয় রাজনীতির একটা অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে চলছে তারও একটা ছায়া পড়ছে তার উপর, দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থারও একটা ছাপ পড়ছে তার উপর। ফলে এই সবগুলি জায়গায় যদি আমরা একটু পরিষ্কার করতে না থাকি, তাহলে হঠাৎ করে ছাত্র রাজনীতিকে আমরা খুব পরিষ্কার করতে পারবো। সেটা মানে এখন তো পরিষ্কার করতে হবে। দেখা যাচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, যে শিক্ষক রাজনীতিটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। শিক্ষক রাজনীতি তো প্রয়োজন আমি খুব দেখি না, প্রয়োজনই নাই। আমি মনে করি শিক্ষক রাজনীতি হওয়া উচিত গণমানুষের স্বার্থে, শিক্ষার স্বার্থে। দলভিত্তিক শিক্ষক রাজনীতির পক্ষে আমি নই। আমি নিজেও সেই দোষী বলতে পারেন, আপনি দোষী। আমি বিশ্ববিদ্যালয়ে থাকলে আমাদের এটা করতেই হবে, কিন্তু আমি করেছি। তো বহুদিন থেকে আমি আর এই দলভিত্তিক রাজনীতিকে আসলেই আমি বিদায় জানাচ্ছি। আমি মনে করি শিক্ষক, আমি নিজে বুঝেছি, নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি, এটি আসলে খুব বড় কাজ সমাধা করে না। এইটি বরঞ্চ বিভক্তি বাড়ায় এবং একটা দূরত্ব বাড়ায়। এবং যে বিশ্ববিদ্যালয়গুলি দূরবর্তী অবস্থানে আছে, ধরুন আপনি পটুয়াখালী বা এমনকি শাহজালাল বিশ্ববিদ্যালয়, ছোট্ট একটা পরিবার, সেখানে যদি বিভাজন থাকে, তাহলে সেই পরিবারটি খুব সমন্বিতভাবে কার্যক্রম করতে পারে না। আর সমন্বিত কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে তার শিক্ষা বিস্তার এবং জ্ঞান বিস্তারের বিষয়টি। কাজেই শিক্ষক রাজনীতিরও ভেবে দেখার সময় আসছে কি ধরনের। এই রাজনীতি তো শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কটা নষ্ট করছে তো। এই যে আমি কালকের ঘটনাটা বলি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, একদল শিক্ষক সেই শিক্ষক আরেক দল শিক্ষকের বিপরীতে দাঁড়িয়ে গেলেন। তো এই বিষয়টা আমাকে পীড়া দেয় খুব বেশি। আমি মনে করি যে শিক্ষক রাজনীতি পুরো খোল নলচে পাল্টাতে হবে এবং সেখানে ক্ষমতা ভিত্তিক কোনো রাজনীতি হওয়া উচিত নয়, পদ ভিত্তিক কোনো রাজনীতি হওয়া উচিত নয়। অকারণ নির্বাচনগুলি আমাদের ঠেকানো উচিত। যেমন ডিনের নির্বাচনটা আমি কোনো অর্থ পাই না বিশ্ববিদ্যালয়। ডিন হওয়া উচিত একজন অনুষদের
সর্বোচ্চ সম্মানিত শিক্ষক, যিনি একটা একাডেমিক লিডারশিপ দিতে পারবেন সেই অনুষদকে। কিন্তু আমাদের নির্বাচন করে করে এমন অবস্থা তৈরি করছি যে ডিন যখন নির্বাচিত হন তখন তার ওই তার সহযোগীদের সহকর্মীদের সমর্থন প্রয়োজন হয়। কাজে যখন নতুন শিক্ষক নির্বাচন হয় তখন তিনি চেষ্টা করেন তার দলভিত্তিক শিক্ষকের সংখ্যা বাড়াতে। এটি কিন্তু আমাদের শিক্ষাকে ক্ষতিগ্রস্ত এবং সার্বিকভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এগুলো প্রভাব পড়ে। আমি সবগুলোতেই আমি মনে করি যে আমাদের পরিচ্ছন্নতার দিকে যেতে হবে এবং এইটি একটি জাতীয় সংলাপের ভিত্তিতে হওয়া উচিত। কারণ আমরা হঠাৎ করে কোনো সরকারই চাইবে না নতুন করে শুরু করতে। সরকারি যদি মনে করে তার নিজস্ব সংগঠনকে সে বিলুপ্ত করে দিল, কিন্তু বিএনপি তার সংগঠন বিলুপ্ত করলো না, তাহলে কি হবে? ফলে একটা ঐকমত্যে আসতে হবে। ঐকমত্যের জায়গাটা অনেক দূরে, কিন্তু আমাদের যাত্রা শুরু করতে হবে। যাত্রা শুরু করতে এই থেকে যে এই ধরনের উদাহরণ যেন আমাদের জীবনে আর না আসে, যে কালকে যেটা শিক্ষক শাহজালাল বিশ্ববিদ্যালয় যা এখনো ঘটমান যেটা চলছে এখনো, সেটি যেন আমাদের জন্য খারাপ উদাহরণ সৃষ্টি না করে, যাতে এখান থেকে সুন্দরভাবে আমরা বেরিয়ে আসতে পারি, সেটাও সম্ভব। আমি এবং ছাত্র শিক্ষকের মধ্যে মানে ছাত্রর কাছ থেকে একজন শিক্ষক যে আঘাত পেলেন এখানেই তার শেষ হোক, এখানেই শেষ হোক। এবং আমি জানি যে শিক্ষক, আমি জাফর ইকবালকে চিনি, ও সবচেয়ে প্রথম ক্ষমা করে দিবে যদি ক্ষমা কেউ চায়। কিন্তু এইটি শুরু হোক আমাদের, যে আমাদের এই ধরনের এনাফ ইজ এনাফ, একটা কথা আছে ইংরেজিতে, যথেষ্ট যথেষ্ট হয়েছে। এখান থেকে আমাদের বেরোতে হবে। আমি ভবিষ্যৎবাদী, আমি অতীত নিয়ে থাকতে পছন্দ করি না। আমি 60-এর দশক ঠিক আছে, খুব সুন্দর সময় ছিল, কিন্তু সেটি যদি আমি আবার সামনে আবার এই সুন্দরকে ফিরিয়ে 60-এর দশকে আমি 2015 সালে আবার নতুন করে আনতে পারবো না, আনি না কেন? যে আদর্শ আমাদের আছে সেটি তো আমাদের একেবারে খোল নলচে ফেলে দিইনি তো আমরা। সেই আদর্শটা আছে, সেই আদর্শটাকে পুনরুজ্জীবিত করি এবং বাংলাদেশকে আমরা এমন একটা রাষ্ট্রে পরিণত করি যেখানে শিক্ষার্থীরা তালিম পাচ্ছে আদর্শ রাজনীতিবিদ হওয়ার জন্য। স্টুডেন্ট ক্যাবিনেট যেটা হয়েছে এটি সম্পূর্ণ অরাজনৈতিক রেখে, এবং সেখানেও যাতে আবার এলাকা ভিত্তিক কোনো ধরনের বিচ্যুতিগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং ছাত্রছাত্রীকে গণতন্ত্রের পথে আনতে হলে এক ধরনের সংযুক্তি প্রয়োজন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি বলছেন যে সুন্দর ফিরে আসবে, সুন্দর ফিরে আসুক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সহ সমস্ত জ্ঞানের চর্চা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।